আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হলাম সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা বা এমপিভুক্ত শিক্ষকদের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থার সংকটটা কোথায়? ঠিক নাকি আমলাতান্ত্রিক? আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন আমি কথাগুলো বললাম? একটা নিউজ দেখায়, একটা পোর্টালের একটা নিউজ দেখায়, তারপর আমি সব বিষয়টা নিয়ে আলোচনা করব। গতকাল অর্থাৎ ৭ তারিখ জনপ্রিয় দৈনিক পোর্টাল, একটি না একাধিক দৈনিক পোর্টালে এই বিষয়টা আসছে, তাই আমি একটা সংবাদটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে ডেইলি ক্যাম্পাস, সেখানে একটা নিউজ করছে তারা যে নিউজটা এমন, শিক্ষকদের এমপি শিক্ষকদের মাঝে বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাওসি, এবং এছাড়া আরও বিভিন্ন পোর্টালে বিভিন্ন নিউজ হয়েছে। যেমন আর্থিক আর্থিক সংকটের কারণে এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে বড় অনিশ্চয়তা, এই ধরনের বিভিন্ন নিউজ হয়েছে। আমরা এই ডেলি ক্যাম্পাসের নিউজটা একটু আলোচনা আগে দেখি, তারপরে এটা নিয়ে আলোচনা করব। কেন সংকটগুলো, আসলে সংকটের বিষয়টা কেন সংকটটা হচ্ছে, সেখানে যে শিরোনামটা বললাম যে মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ এমপিভুক্ত শিক্ষকদের। বেসরকারি স্কুল কলেজের মতো এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসে বেতনে বড় দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা মাওসি। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেও আইবাস সফটওয়্যারের বেতন তথ্য সাবমিট করতে পারছে না মাওসি। এর ফলে চলতি সপ্তাহে মাসের বেতন পাবেন না পৌনে 4 লাখের বেশি শিক্ষক কর্মচারী। মঙ্গলবার মাওসি সূত্র জানিয়েছে, গত রবিবার মার্চের বেতন অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে আইবাসের বেতন তথ্য সাবমিটের চেষ্টা করছে মাওসি। তবে একাধিকবার চেষ্টা করেও আইবাসের তথ্য সাবমিট করা সম্ভব হয়নি। তথ্য সাবমিট না করতে পারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও মেলেনি। সূত্রের তথ্য বলছে, আইবাসের সাথে পর্যন্ত যোগাযোগ করছে মাওসি, সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আইবাস সেটা করছে না। আবার বলছি, সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আইবাস সেটি করছে না। আগামীকাল বুধবার বিল সাবমিট করা গেলেও বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতির মধ্যে অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা নেই। ফলে চলতি সপ্তাহে বিল সাবমিট করা না গেলে আগামী সপ্তাহ শেষ দিকেও কর্মচারী চলতি সপ্তাহে বিল সাবমিট করা না গেলে আগামী সপ্তাহ শেষ দিকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন পেতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে মাস পরিচালক অধ্যাপক মনির হোসেন বলেন, বেতনের তথ্য এখন আইবাসে সাবমিট করা যায়নি, ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারী বেতন পাওয়ার সম্ভাবনা খুব কম, তারা আবার চেষ্টা করছি। জানা গেছে প্রতি মাসেই, স্বাভাবিক কথাগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই বেতনের এই জটিলতা কিন্তু প্রতি মাসেই কম বেশি লেগে থাকে। এক এক মাসে এক এক ধরনের সমস্যা, সমস্যার শেষ নাই। কোনো মাসে বেতনের সামান্য তারিখ করে পাঠাতে দেরি হয়, কোনো সামান্য তারিখ গেলে অনুমোদন পেতে দেরি হয়, কোনো মাসে এইটা দেরি হয়, কোনো মাসে অর্থচালের দেরি হয়, কোনো মাসে নানান ধরনের সমস্যা। এখন এই মাসের যে সমস্যা, এই সমস্যাটা আসলে কিসের জন্য এটা বলা মুশকিল। বলা হচ্ছে যে আইবাসের সফটওয়্যারের বেতন তথ্য সাবমিট করতে পারছে না মাওসি। এটা কি বিশ্বাসযোগ্য? আইবাস তো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বেতন দেয়, তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হয় না। তাহলে এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কেন হচ্ছে? তাহলে কি ধরে নেব এই সমস্যাটা সাজানো, না এই সমস্যাটা ইচ্ছাকৃত? কোনটা সত্য? অথবা এখানে আরেকটা জটিলতা আছে, সেটা হচ্ছে এই আইবাসের তথ্য পাঠানোর পর বাংলাদেশ ব্যাংকে তাদের সার করে। তার মানে কি, আইবাসের তথ্য সার করার পর, আইবাসের তথ্য পাঠানোর পর বাংলাদেশ ব্যাংকের অর্থ সার হবে। কিন্তু আইবাসের তথ্য পাঠানো হলে তার তো কোনো ওষুধ দেখাতে পারবে, তো বাংলাদেশ ব্যাংকে অর্থ দিতে হবে, টাকা দিতে হবে, টাকা সার করতে হবে। তখন থলে বিলের বিল হয়তো বেরিয়ে যাবে। যার কারণে ইচ্ছাকৃতভাবে আইবাসের তথ্য সার করতে দেরি করা হচ্ছে, যাতে বাংলাদেশ ব্যাংকে টাকাটা যদি দেরি করে পাঠাতে পারে। আমি আমার কথাগুলো বলতেছি, এখানে আইবাসকে সামনে রাখা হয়েছে, কিন্তু মূল ফ্যাক্টরটা তো এমন না যে আসলে ওই যে আইবাসের তথ্য পাঠানো হয়ে গেলে তখন ব্যাংকে তো টাকা দিতে হবে। তার মানে কি ব্যাংকে অর্থ সংকট? তার মানে কি ব্যাংকে অর্থ সংকটের কারণে আইবাসের তথ্য পাঠানোর নাটকটা করা হচ্ছে? শুধু দেরি করে তথ্য পাঠানো হবে এবং তারপরে দেরি করে টাকা দিতে হবে, এই অবস্থা। যেটাই হোক,
বিষয় হচ্ছে যেটাই হোক সেটা তো পরিষ্কার করে বলতে হবে যে তাদের যদি অর্থের সংকট হয়, অর্থের যদি সংকট থাকে সেটা বলুন যে অর্থ সংকটের কারণে বেতন প্রদানে দেরি হচ্ছে, তাহলে তো মেনে নেওয়া যায়। কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা তো অযৌক্তিক, যুক্তিযুক্ত না। আপনারা উন্নয়নের জোয়ারের মুখে বলি খড়ি ফুটাবেন, আর শিক্ষকদের বেতনের বেলা যদি অর্থের সংকট, উন্নয়নের জোয়ারের বলি মুখে ফুটাতে কি লজ্জা করে না তখন? আমি এই দেশের সরকার ব্যবস্থাকে কথা বলতেছি, আপনারা মুখে তো অনেক বড় বড় কথা বলেন, আর দেশের যারা 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে তাদেরকে বেতন দেবে আপনাদের কাছে টাকা থাকে না। এর চেয়ে লজ্জাস করার কিছু হতে পারে? শিক্ষামন্ত্রী বারবার অনেক বড় বড় গলায় কথা বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে যে কোনো মিটিং নেই শিক্ষকদের ধমক দিয়ে কথা বলেন, শিক্ষকদের কথা বলতেই যান না, শিক্ষকদের সাথে যাতা মানে অযাচিত ব্যবহার করেন, অনাকাঙ্ক্ষিত ব্যবহার করেন। উনি তো অনেক বড় ভাবে মানুষের ভিভিআইপি হয়ে গেছে। যাক, 17 বছর কথা কি বলছেন এখন কি ধরনের কথা বলেন সবই তো আমরা দেখতেছি, সবই তো আমাদের নখদর্পণেই আছে। দেখা যাক, যে শিক্ষামন্ত্রী 10% উৎসাহ ভাতা নিজের মুখে দিতে পারেন না, সেই শিক্ষামন্ত্রী যে কতটুকু করার ক্ষমতা আছে এটা আর নতুন করে বলার কোনো উদ্দেশ্য বলা লাগবে না। যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন সীমা দিতে পারে না অর্থ সংকটের কারণে, আবার সেটা মিথ্যার আশ্রয় নেয়, সেই শিক্ষামন্ত্রীর ক্ষমতা কতটুকু আছে এটা বুঝতে বাকি না। এটা আর ওই ছোট ছেলে মেয়েকে বললে বুঝতে পারবে যে এইখানে যে নাটকটা করা হয়েছে যে আইবাসের তথ্য পাঠানোর প্রক্রিয়া চলছে কিন্তু পাঠাতে পারতেছে না, যার ফলে বাংলাদেশ ব্যাংকের এই বিষয়টুকু দেখে, যার ফলে বাংলাদেশ ব্যাংকের অফিসারের করতে পারতেছে না। বিষয়টা এখানে না, বিষয়টা উল্টা। আইবাসের তথ্য পাঠানো হলে বাংলাদেশ ব্যাংকে অফিসার করতে হবে, যার কারণে আইবাসের তথ্যটা পাঠাচ্ছে না এবং তাদের বাংলাদেশ ব্যাংকে অফিসার করতে হচ্ছে না। অর্থাৎ অর্থ সংকট, আর্থিক সংকট, আর্থিক সংকটের কারণে এখান থেকে তথ্যটা দেরি করে পাঠানো হচ্ছে, তাতে বলা যায় যে এখানে পাঠানো কিন্তু অত্যাচার করা হয় না। একটা বিষয়, আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, এটা একটা স্পেকুলেশন, আর্থিক সংকট আরেকটা স্পেকুলেশন ইচ্ছাকৃত হতে পারে, আমলাতান্ত্রিক। কারণ এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা এই বেতনের বিষয়টা নিয়ে আমলাতান্ত্রিক একটা বড় ধরনের বাণিজ্য আছে, যেটা আগে থেকে যখন অ্যানালগ পদ্ধতিতে বেতন দেওয়া হতো তখন সেটা তারা করতো, ইচ্ছা মতো তারা মাসে 15-20-25 বেতন দিত। এই সময়টা তারা অর্থ নিয়ে বিভিন্ন ধরনের কাজসাজি করতো। ইএফটিতে বেতন দেওয়ার প্রক্রিয়া চালু করার পর তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। এখন তারা, আমি এই কথাগুলো আগে বলছিলাম যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পর তারা আরো এই আগে থেকে তারা জড়িত তারিখ করে গেছে, ইএফটির পরিপূর্ণ সুবিধা এমপি তো শিক্ষক কর্মচারী কোনোদিনই পায়নি। ইএফটি হওয়ার আগে কথাবার্তা শোনা যেত যে ইএফটিতে বেতন প্রদান প্রক্রিয়া শুরু হলে প্রতি মাসে প্রথম দিকে বেতন পাওয়া যাবে, যেটা এমপি শিক্ষক কর্মচারী কোনোদিনই পায়নি মাসের 1 তারিখে। তো এখন তখনই বলছিলাম তারা ইচ্ছাকৃতভাবে মাসে প্রথম দিকে বেতন দিবে না, দিলে ইএফটির মজা শিক্ষক কর্মচারী বোঝা যাবে, তখন এখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না। তাই তার ইচ্ছাকৃত ইএফটি নানা ধরনের যোগ্যতা, ইএফটি যোগ্য যখন প্রবেশ করা হয় তখন শিক্ষকদের যে কি পরিমাণ হয়রানি করা হয়েছে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, যার ফলে এই করে 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 এক সময় ওই জটিলতাগুলো শেষ হয়েছে। এখন জটিলতা কি? এখন কোনো জটিলতা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে মাসের প্রথম দিকে তারা বেতন দেয় না, নানান জটিলতা তারা সৃষ্টি করে রাখে। উদ্দেশ্য একটাই, যাতে যে কোনোভাবে এই জটিলতা তৈরি করা ফলে শিক্ষক কর্মচারীরা ত্যক্ত বিরক্ত হয়ে এর প্রতি অনাস্থা প্রকাশ করবে, তখন তারা আবার পূর্বের রান্নাঘরে ফিরে যাবে এবং তাদের পূর্বের বাণিজ্য বহাল তবিতে বহাল রাখতে পারবে। এটা তাদের একটা কূটকৌশল, আমলাতান্ত্রিক এই কূটকৌশলটা হতে পারে। এই আগে যেটা বললাম অর্থ সংকটের একটা বিষয় আছে, হতে পারে, অথবা এই আমলাতান্ত্রিক কূটকৌশল যে আবার পূর্বের অ্যানালগ যুগে ফিরে যাওয়ার জন্য ইএফটি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তাতে আবার পূর্বের যুগে ফিরে যাওয়া যায়। আমি আবার কথাটা বলতেছি, ইএফটিকে প্রশ্নবিদ্ধ করে ইএফটির জ্বালার সৃষ্টি করে শিক্ষকদের মাঝে এই যে যেখানে করা হয়েছে যে
আয় মাসে তথ্য পাঠানো যাচ্ছে না সফটওয়্যার জটিলতার কারণে। এটা কি বিশ্বাসযোগ্য? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের তথ্য আয় মাসে পাঠানো যায়, আর এই বেসরকারি শিক্ষক 4.5 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারীদের তথ্য আয় মাস পাঠাতে গেলে সেন্ড করা সম্ভব না। এটা কি বিশ্বাস করার মতো কথা? এটা কি বিশ্বাস করতে হবে আমাদের? কেন আমরা বিশ্বাস করবো কথা? হয় এখানে পূর্বে যেটা বললাম, আর্থিক জটিলতার কারণে, আর্থিক সংকটের কারণে ইচ্ছাকৃতভাবে তথ্য পাঠানো হচ্ছে না। যাতে পাঠালে তো ব্যাংকের টাকা দিতে হবে, ব্যাংকে টাকা নেই, দিতে পারছে না, বিষয় ক্ষেত্রে দেরি করে পাঠানো হচ্ছে যাতে দেরি করে অর্থ দিতে পারে। অথবা অথবা আমলারা বা যারা এই মানসিক এই কূটকৌশলের সাথে জড়িত, তারা ইচ্ছাকৃত জটিলতা তৈরি করতেছে যাতে এপিটা রহিত করা যায়, এপিটা বন্ধ করা যায়, এপিটা বাতিল করা যায়। এই দুটোর যে কোনো একটা কারণ অবশ্যই আছে এখানে, তাছাড়া আর নতুন কোনো কারণ এখানে দেখা যাচ্ছে না। আমি এই জন্যই প্রথম বলছি, আমি যে বিষয়টা আলোচনা করবো আজকে সেই বিষয়টা হচ্ছে এই যে এই দ্রুত শিক্ষা ব্যবস্থার সংকট কিসের বা সংকট কোথায়, আর্থিক নাকি আমলাতান্ত্রিক? আমি এই জন্য এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি যে সংকট আসলে কথা আর্থিক না আমলাতান্ত্রিক। আর্থিক বিষয় হলে এখন এখানে যে বিষয়টা আমাদের সরকার ব্যবস্থা রাজনীতির সরকার বলে একটা জনগণের সরকার, জনগণের সরকার, বন্ধুসুলভ সরকার। এখন আমাদের সরকারের কি উচিত না বিষয়টা খুঁটিয়ে দেখা? আমাদের শিক্ষামন্ত্রী তো অনেক বড় বড় গলায় কথা বলে। আমি শিক্ষামন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করবো একটা কথাই, যে হ্যাঁ সরকার থাকতে পারে আমাদের, যতটা থাকতে পারে আমাদেরকে ক্লিয়ার মেসেজটা দেন। কোনো সমস্যা নাই, দেশ একটি ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমরাও জানি। অর্থনৈতিক অনেক ঝামেলা আছে, অর্থনৈতিক জটিলতা আছে, অর্থনৈতিক সংকট আছে, এটা আমরাও জানি। তো সমস্যা সেটা না, সমস্যাটা যেটা হচ্ছে, যে সমস্যাটা আছে আমি করজোরে আমার আরো করজোরে বিনতি করবো, যে সমস্যাটা হচ্ছে প্রকৃত সমস্যাটা আমাদেরকে জানান যে এই সমস্যার কারণে বেতন দিতে দেরি হতে পারে। এক মাস এই মাসে দেরি হচ্ছে, তার মধ্যে আগের মাসে দেরি হবে এমন তো না। তো দেরি হয় কি, আমরা তো এই দেশেরই মানুষ, এই মুহূর্তে শিক্ষকরা তো এই দেশেরই মানুষ, তারা তো এই দেশের ছেলেমেয়েদের পড়াশোনা করায়, তারা তো আমার আপনার ছেলেমেয়েদেরই পড়াশোনা করায়। তো তারা কি এতই অধৈর্য মানুষ? তারা কি এতই অবিবেচক মানুষ? রাষ্ট্রের সংকট বা রাষ্ট্রের সংকটের মুহূর্তে তারা এতটুকু সহ্য করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু তাদেরকে প্রকৃত সত্যটা তো জানাতে হবে। প্রকৃত সত্যটা আপনারা জানান যে এই সমস্যার কারণে হচ্ছে, ধর্ম তৈরি করে এখন কেন মিথ্যা কথা বলতেছেন কেন? এখানে যে রিপোর্টটা আসছে, এখানে রিপোর্টটা দেখে কি বোঝা যায় যে রিপোর্টে কি বলা হচ্ছে যে আমরা হচ্ছে আয় মাসের তথ্য সাবমিট করা যাচ্ছে। এটা তো অবিশ্বাসযোগ্য কথা। আয় মাসের তথ্য অবশ্যই সাবমিট করা যাচ্ছে বা যাবে, এটা এর কোনো জটিলতা না। জটিলতা ওই যে বললাম, হয় আর্থিক সংকট অথবা আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ মানসিক বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যারা এই পূর্বে যারা রেলওয়ে সিস্টেমে বেতনের ইন্টারভুক্ত কর্মচারীদের বেতনের টাকা নিয়ে ব্যবসা করে ক্ষেত্রে সুদের বাণিজ্য করতো, তাদের ইচ্ছার জন্য যাদের দ্বারা আমার পূর্বের অ্যানালাইসিস শেষ দিতে পারে, এফটি সুদ বাতিল করতে পারে। তো এই বিষয়টা খোলাসা করা এই সরকারের উচিত বা সরকারের শিক্ষামন্ত্রীর উচিত সঠিক তদন্ত করে এই বিষয়টা সামনে আনা। কি কারণে বেতন হচ্ছে না, প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেন, প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে প্রকৃত গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেন। কারণ দিনের পর দিন এভাবে তো অহেতুক অনাকাঙ্ক্ষিত একটা অসত্য তথ্যের উপর ভিত্তি করতে আমরা যদি বসে থাকতে পারবো না। আমাদের তো পরিবার পরিজন আছে। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম আজকে, আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কাছে যুক্তিযুক্ত মনে হয়, বিষয়টা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে এই বিষয়ে, এই যে বেতনের যে জটিলতা এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত যেটা থাকবে, সেই মতামতটাও আপনারা জানান কমেন্ট করে। আর আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমি উৎসাহ বোধ করবো। তো আজকে যে কথাগুলো বললাম, অনেক কথাগুলো বললাম, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।